নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমি আলোচনা করবো কমন একটা ওষুধ অ্যালোসাফিন। অ্যালো করেননি বা অ্যালো জানা নেই, একটু হোমিওপ্যাথি ডাক্তার পাওয়া যাবে না, এটা হচ্ছে সত্য। এবং দৈনন্দিন কাজে অ্যালো এত ব্যাপকভাবে ব্যবহার করা হয় যে সত্য কথা বলতে কি, যে অ্যালো ছাড়া আমাদের একটা দিনও চলে না। এবং অনেক ডাক্তারই অ্যালোকে খুব গুরুত্বের সাথে আমরা ব্যবহার করি। যদিও সাধারণত পেট সংক্রান্ত গুলো আসলেই অ্যালোকে ব্যবহার করা হয়, কিন্তু যদি আমরা ম্যাটেরিয়ালিটিটা টেস্টে যাই, অর্থাৎ পেশেন্টের সাইকোলজিক্যাল লেভেল, এটা খুব গুরুত্বপূর্ণ। এই লেভেলটা জানা দরকার এবং এই সাইকোলজিক্যাল লেভেলটা বোঝার পর যে ইমোশনাল লেভেল, সাইকোলজিক্যাল লেভেল, ফিজিক্যাল লেভেল, এই প্রত্যেকটাই কিন্তু বোঝা খুব প্রয়োজন। আমরা অনেক সময় ঔষধের অ্যাগেইনস্ট এটা শিখি। অ্যালো করতে গেলে আমাদেরকে অ্যালো বেসিক যে বিষয় সেগুলো আগে আমাদের জানতে হবে। অ্যালো কিন্তু একটা শক্তিশালী অ্যান্টিসেপ্টিক এবং এই ওষুধটা আমরা সবাই জানি যে এটা ঘৃতকুমারী গাছ থেকে তৈরি করা হয়েছে। ঘৃতকুমারী চেনেন না, একটু মানুষের সংখ্যাও কিন্তু কম। আমাদের আশেপাশে অথবা বাসাতে অনেক সময় ঘৃতকুমারী, অনেকে এটাকে বলে বিকাঞ্চন ইত্যাদি নামে ডাকা হয় এবং এটা প্রচুর অ্যান্টিসেপ্টিক একটা গুণ আছে। কারণ শরীরের কোনো জায়গা যদি কেটে যায়, সরে যায়, তো এই অ্যালো অ্যালো গাছের উপরের আস্তরণটাকে যদি উঠিয়ে নিয়ে ভেতরের যে নরম জেলির মতো অংশটা আছে সেটা যদি সেই ক্ষত স্থানে বসা যায়, তাহলে কিন্তু খুব দ্রুত ইন্ড বেরিয়ে যায়। আবার অ্যালোভেরা, এই অ্যালোভেরা বা ঘৃতাঞ্চন বা ঘৃতকুমারী আমরা যেটাই বলি না কেন, এই অ্যালোভেরা গাছটার আবার চুলের উপরে খুব ভালো কাগজ। আপনারা প্রায় সময় দেখবেন যে অ্যালোভেরা নামে এটাকে ডাকা হয়, বিশেষ করে বিভিন্ন টিভিতে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেয় তাতে অ্যালোভেরা নামে ডাকা হয়। আমরা এটা বলতে নিয়েছিলাম অ্যালোসা করছিলাম, আমি জানতে একটা হেলথ, এটা প্রথম প্রবীণ করেন এবং তিনি আমাদেরকে এই অ্যালোসাপেক্সিয়া ওষুধটা উপহার দিয়ে হোমিওপ্যাথিকে অনেক অনেক বেশি সমৃদ্ধ করেছে। আমরা আমরা অ্যালোসাপেক্সিয়া বেসিক যে বিষয় সেগুলোতে যাই, যে অ্যালো আসলে কি টাইপের পেশেন্ট এবং অ্যালো কাদের জন্য বেশি উপযোগী হয়। এখানে আমি একটা বিষয় করে রাখি, আমি ক্ষমা চাই নিচ্ছি আপনাদের কাছে, যে এখানে বানান সংক্রান্ত কিছু ত্রুটি আছে, ছোট ছোট কিছু ত্রুটি আছে, এটা আমার কম্পিউটারে লেখার সময় হয়েছে। এটা এই জন্য আমি আন্তরিক আপনারা একটু ক্ষমা সুন্দর নিশ্চয়ই থাকবেন। আর সেই সাথে যারা যদি নোট করেন এই ভুলগুলো একটু সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। অ্যালো প্রকৃতপক্ষে যারা সেডেন্টারি লাইফ লিড করে তাদের জন্য কিন্তু বেশি ব্যবহার। অর্থাৎ যারা অলস বিমুখ মানুষ, যারা অধিকাংশ সময় দিনের মধ্যে শুয়ে বসে দিনাতি কাজ করে, অর্থাৎ শুয়ে বসে সময় কাটায়, অথবা আহ শারীরিক শ্রম খুব কম করে এবং মানসিক শ্রম বেশি করে, তাদের জন্য কিন্তু অ্যালো কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওষুধ। আমাদের অনেকগুলো ওষুধ আছে, তার মধ্যে অ্যালো ওষুধ, যে ওষুধটাতে স্যানিটারি লাইফ করতে হবে, অলস এবং জীবনযাপন করতে হবে। এরা আবার মানসিক পরিশ্রম বেশি সহ্য করতে পারে না। শারীরিক ভাবে এরা কর্মবিমুখ, মানসিক ভাবেও এরা কিন্তু বেশি মানসিক শ্রম করতে পারে না। মানসিক শ্রম করতে গেলে এরা ফিজিক্যালি শারীরিক ভাবে খুব দুর্বল হয়ে পড়ে। এটা একটা ধরনের লক্ষণ। অর্থাৎ এই টাইপের যারা যে সমস্ত মানুষগুলো, তাদের জন্য অ্যালোপ্যাথ চমৎকার একটা ঔষধ। আর অ্যালোর যদি আমরা দেখি, অ্যালোর পেশেন্ট
অ্যালোর পেশেন্ট এখানে শিশু উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে অ্যালোর সব রোগী কম বেশি খুব হাসি খুশি এবং আবেগপ্রবণ, কিন্তু খুব অল্পেই এরা আপসেট হয়ে যায়। খুবই সামান্যতে আপসেট হয়ে যাওয়া অ্যালো পেশেন্টের এটা একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এরা মানসিক শ্রম যেমন সহ্য করতে পারে না, কিন্তু ফিজিক্যালি যে অ্যাক্টিভিটিস গুলো এটা তো এদের কম, কিন্তু এরা খুব প্রাণোচ্ছল টাইপের হয়, এরা আবেগপ্রবণ, খুব খুব সফিস্টিকেটেড, খুব সেন্সিটিভ টাইপের, কিন্তু এরা যদি একটু হার্ট হয়, সামান্য একটু আঘাত পেলে এরা মানসিকভাবে এবং আবেগগতভাবে এরা এটাকে সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না এবং অরামের লেভেলে, কিন্তু অরামের লেভেলটা একটু ডিফারেন্ট টাইপের, ক্যালোরি লেভেল সম্পূর্ণ আলাদা। ন্যাচারালিটা পড়ার সময় আমরা যেন একটা বিষয় সবসময় মাথায় রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঔষধ আমাদেরকে জানতে হবে, করতে হবে না, বুঝতে হবে না, এবং ঔষধটার যে মূল বিষয়টা, মূল জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আর ডিফারেন্সিয়েশন, একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের যে তুলনামূলকভাবে পার্থক্য, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা ন্যাচারাল মেডিকেল পড়ার সময় যে কাজটা করি, সেটা হচ্ছে ন্যাচারাল মেডিকেল পড়ার সময় আমরা সদৃশ্য দেখি, একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের মিলগুলোকে দেখি, কিন্তু অমিলগুলোকে আমরা একেবারেই খেয়াল করি না। আমি প্রসঙ্গক্রমে কথাগুলো বলছি। যেমন ধরে নেওয়া যাক যে পালসিটিলা নাইগ্রিক্যান্স, এটা খুব বহুল ব্যবহৃত ওষুধ। ওষুধটার যে মূল লক্ষণ সেগুলো হচ্ছে যে খুব পরিবর্তনশীল মেজাজ, ভীষণ আবেগপ্রবণ এবং সেই সাথে ভীষণ পিপাসাহীনতা, এটা পালসিটিলার খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। আর রোগী খুব শান্ত মেজাজে। আপনারা যদি সাইক্লামেন করেন দেখবেন যে হুবহু এই লক্ষণগুলো, পালসিটিলার এই লক্ষণগুলো সাইক্লামেন আছে, কিন্তু সাইক্লামেনে যেমন পিপাসাহীনতা সাইক্লামেনে প্রবলভাবে আছে, পালসিটিলাতেও প্রবলভাবে আছে। পালসিটিলায় পরিবর্তনশীলতা আছে, সাইক্লামেনেও পরিবর্তনশীলতা আছে, কিন্তু কিছু তফাৎ আছে। পালসিটিলার রোগী যেরকম শান্ত, সাইক্লামেনের রোগী কিন্তু শান্ত সুস্থ না, সাইক্লামেনে কিন্তু বদলে গেছে। পালসিটিলার সামান্যতেই কাঁদে এবং সেই কান্নাটার মধ্যে একটা আবেগ থাকে। সাইক্লামেনের রোগীও সামান্যতে কাঁদে, কিন্তু সেই কান্নার মধ্যে একটা রাগ, একটা ক্ষোভ থাকে। আর একটা বড় বড় পার্থক্য হচ্ছে যে পালসিটিলা গরম কাঁদে, কিন্তু সাইক্লামেন খুব শীত কাঁদে। দুজনেরই রসায়নতা আছে। এই যে পার্থক্যগুলো, আমি যদি সাইক্লামেন না জানি বা না পড়ি, তাহলে একটা রুগীর জন্য আমরা করবো তখন সেক্ষেত্রে রুগীটাকে আমাদের মনে হবে যেটা পালসিটিলা, তখন আমরা ওষুধটাকে পালসিটিলা দিব। সাইক্লামেন পালসিটিলা দিয়ে আমরা কোনোদিন উপকার আশা করতে পারি না, কারণ হোমিওপ্যাথিতে কোনো সাবস্টেন্স নাই। অ্যালোপ্যাথিতে বহু সাবস্টেন্স ওষুধ আছে। আপনি যদি প্যারাসিটামল না পান, আপনি ন্যাপ্রোক্সিন দেন, রোগীর জ্বর কমলে ব্যথা কমবে। ন্যাপ্রোক্সিন নেয়, আরো অন্যান্য ওষুধ আছে, ক্যাটোরালা গ্রুপের কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো দিয়ে ব্যথা কমবে, জ্বর কমবে, যদিও খুব ইন্টারেস্টিং। কিন্তু এই যে সাবস্টেন্স থাকা, হোমিওপ্যাথিতে কিন্তু সাবস্টেন্স নাই। হোমিওপ্যাথিতে বিকল্প কোনো ওষুধ হয় না, রোগীর জন্য যে ওষুধটা প্রয়োজন সেই ওষুধটা রোগীকে দিতে হবে, এটাই নিয়ম। যাই হোক, এরা অ্যালোর পেশেন্ট খুব সহজেই উত্তেজিত হয়ে যায় এবং খুব সহজে আবার দুর্বল হয়ে পড়ে, এবং ফিজিক্যালি এরা খুব দুর্বল করতে হবে। অ্যালো একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ আছে, অ্যালোর সাথে কিন্তু অনেকগুলো ওষুধের খুব মিল আছে। অ্যালোর পেশেন্ট মৃত্যুর সময় নির্দেশ করে দেয় এবং তারা ঠিক অ্যাকোনাইটের মতো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে 1 সপ্তাহের মধ্যে মারা যাবে। যদিও অ্যালোতে অ্যাকোনাইটের মতো মৃত্যু ভয় কিন্তু থাকে না, অ্যালোতে অ্যাকোনাইটের মতো অস্থিরতা থাকে না, অ্যালোতে অ্যাকোনাইটের মতো ঘন ঘন পানির পিপাসা, মুখ তেতোবোধ এগুলো থাকে না।
কিন্তু অ্যালোতে এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে থাকে যে রুগী ভাবে যে আমি 1 সপ্তাহের মধ্যেই মারা যাবো। এটা খুবই 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 একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং অস্থিরতা এবং উদ্বিগ্নতা এটা এদের ভেতর ভেতর থাকে। এখন আর যেরকম বাইরে প্রকাশ করে, অ্যালো কখনো বাইরে সেটাকে প্রকাশ করে না। ভবিষ্যৎ সম্পর্কে এদের ভীষণ উৎকণ্ঠা থাকে, বিশেষ করে শরীর নিয়ে উৎকণ্ঠা, নিজের শরীর নিয়ে উৎকণ্ঠিত হয়ে থাকে এরা সবসময় জন্য। এবং ভাবে যে তাদের বড় ধরনের কোন একটা সমস্যা হতে চলেছে, যে সমস্যাটা থেকে তারা ফিরে আসতে পারবে না। আর রাগ চেপে রাখার পর যদি অসুস্থতা হয়, তাহলে অ্যালো কিন্তু খুব ভালো একটা হয়েছে। কিন্তু অ্যালোকে আমরা গুরুত্ব দিই না। রাগের ফলে অথবা রাগ চাপা দেওয়ার ফলে যতগুলো ওষুধ আছে, তার মধ্যে আমরা যদি একটা একটা করে যদি বলতে থাকি, তাহলে আমরা পাবো ক্যামোমিলা, নাক্সটোন, কলোসিল, স্ট্যাপিজিগ্রা আছে অপমানের ফলে। অপমানের ফলে যদি হয় তাহলে স্ট্যাপিজিগ্রা চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু রাগ চাপার ফলে যদি হয় তাহলে অ্যালো, কলোসিল, নাক্সটোন, ক্যামোমিলা, এই সিরিয়ালের যে ওষুধগুলো, এই ওষুধগুলো কিন্তু আলাদা আলাদা লক্ষণ, সবকটাই ভিন্ন, ডিফারেন্ট। এই জন্য অ্যালো যখন রাগ চাপে বা রাগের অবদমন ঘটায়, তখন তার মধ্যে কি কি লক্ষণগুলো আসে এটা যেমন আমাদেরকে জানতে হবে, এবং কোন লেভেলে, কোন মেন্টাল স্টেজে তখন তারা অবস্থান করে এই বিষয়টাও আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা ওষুধের মেন্টাল লেভেল, মেন্টাল ডেপথ এটা বোঝা খুবই 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 জরুরি। তো আমরা যদি এই ডেপথ, মেন্টাল লেভেল যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু খুব সমস্যা, এবং আমরা ঔষধ নির্বাচনের ক্ষেত্রে খুব প্রবলেমে পড়ি। একটা ঔষধকে পড়ার স্বার্থে আমরা যদি শুধুই পড়ার স্বার্থে পড়ি, তাহলে সেই পড়ার মধ্যে কোনো আনন্দ থাকবে না, এবং ঔষধটাকে চিনতে আমাদের অনেক কষ্ট হবে। এই জন্য আধুনিক যে সমস্ত ম্যাক্সিমিডিয়া গুলো আছে, এবং যে সমস্ত ম্যাক্সিমিডিয়া গুলো লক্ষণগুলোকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে, সেই ঔষধগুলো আমাদেরকে ওই ম্যাক্সিমিডিয়া গুলো থেকে পড়তে হবে, আর সেই সাথে ডিসকাশন করতে হবে, একজনের সাথে আরেকজনের শেয়ার করতে হবে। আমরা চায়নাতে কি পাই? আমরা চায়না বলতে বুঝি যে চায়না খুব দুর্বলতার জন্য, রক্ত স্বল্পতার জন্য চায়না খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ। যে সমস্ত মেয়েদের খুব বেশি পরিমাণে পুরুষ বা নারীদের অত্যাধিক বেশি জৈব তরল পদার্থ মিশ্রণ হয়েছে, বীর্যপাত হয়েছে খুব বেশি, একাধিক সন্তানের মা হয়েছে যাদের ব্লিডিং খুব বেশি হয়, সাদাস্রাব খুব বেশি হয়, শরীর থেকে বিভিন্ন তরল পদার্থ বের হয়ে যায়, তাদের জন্য চায়না। আমরা চায়নার মেন্টাল লেভেলে যদি যাই, মেন্টাল লেভেলটা কি পাবো আমরা? মেন্টাল লেভেলটা আমাদেরকে দেখতে হবে। মেন্টাল লেভেলটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কখনো চায়না পড়ার সময় আমরা কখনো এভাবে ভেবেছি যে চায়নার পেশেন্ট কিন্তু খুবই সহানুভূতিশীল এবং খুব চমৎকার, কিন্তু এরা তাদের আবেগগুলোকে সবসময় কখনোই প্রকাশ করবে না। এরা তাদের আবেগগুলোকে তাদের নিজেদের মধ্যে চাপা রাখে। চায়নার বাচ্চা, আপনার বাচ্চাটা ছোট একটা বাচ্চা, যার বয়স 7-8 বছর, সেই বাচ্চাটা আপনি যদি জ্বরে পড়েন, তো আপনার সমস্ত সেবা শুশ্রূষা সে করবে। আপনি জানতে পারবেন না, সে আপনাকে বুঝতে দিবে না, কখনো বুঝতে দিবে না চায়না। কিন্তু দেখবেন যে আপনি যখন ঘুমাচ্ছেন, তখন সে আপনার মাথায় জলপট্টি দিচ্ছে, সে আপনার ঔষধ আগিয়ে দিচ্ছে, কখন কখন ওষুধ খাওয়া লাগবে সেটা সে ঠিক মাথায় রেখেছে। ছোট একটা শিশু, আপনি কি পছন্দ করেন এই শিশুটা ঠিক জানে। আপনি কোন ফুলটা পছন্দ করেন ও ঠিক মাথায় রেখেছে। ও আপনার জন্মদিনের তারিখ বলবে না, ঠিক দেখবেন যে আপনাকে জন্মদিনে ও আগে উইশ করবে আপনাকে। সে তার আবেগটাকে প্রকাশ ঘটাবে। কিন্তু প্রকাশ ঘটে যায়, এগুলো প্রকাশ ঘটে যায়, কিন্তু বাইরে সে সবসময় রিজার্ভ। ভেতর ভেতর সে যত আবেগ প্রবণ,
বাইরে তার আবেগ সে কখনোই প্রকাশ করে না। দিস ইজ চায়না। চায়নার পেশেন্ট গুলোকে আমরা এই ধরনের পাই। আর আমরা কি কি লক্ষণ পাই? গোলমাল একেবারেই সহ্য করতে পারে না, বিশেষ করে অ্যালোর পেশেন্ট। গান বাজনা একেবারেই অসহ্য মনে হয় তার কাছে। সঙ্গীত অসহ্য, সঙ্গীত পছন্দ করে না। সেই সাথে নয়েজ, যে কোনো ধরনের নয়েজ। কি হয় তার মধ্যে? নয়েজের যে প্রতিক্রিয়া হয় সেটা হচ্ছে গান শুনলে তার শরীর কাঁপতে থাকে। এই যে গান শুনলে শরীর কাঁপতে থাকে, এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে কি টাইপের গান। গানের মধ্যে তো ভাগ আছে। আমাদের মধ্যে কিছু ওষুধ আছে যারা দুঃখের গান সবসময় শুনতে চায়। আপনি রেপার্টরি সার্চ করবেন, দেখবেন কোন 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 ওষুধ গুলো আছে শুধু দুঃখের গানও শুনতে চায়, এবং দুঃখের গান শুনলে শুনলে সে খুব ভালো উপসম্বোধ করে। কোন কোন পেশেন্ট আছে সে শুধু ভালোবাসার গান শুনতে চায়, কেউ আছে শুধু বিরহের গান শুনতে চায়, কেউ আছে খুব উদ্যম গান শুনতে চায়, চিৎকার চেঁচামেচি এগুলো গান শুনতে চায়। অ্যালোসাইকোপিনিয়া পেশেন্ট, যদিও কোনো ম্যাটেরিয়াল সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নাই, তবে কয়েকজন, অল্প কয়েকজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথ রয়েছেন যে এরা আসলে কোনো ধরনের গানই পছন্দ করে না। এখন কোন কোন ঔষধে আছে যে কোনো ধরনের সঙ্গীত পছন্দ করে না? অনেকগুলো আছে কিন্তু যারা সঙ্গীত পছন্দ করে। এর মধ্যে আমরা পাই অ্যাকোনাই, ইগলেসিয়া অ্যামেরা, নেট্রামসার, ক্যালিব্রম, ভায়োলা অডরেটা, ক্যামোমিলা, এদের প্রত্যেকেই কিন্তু আলাদা, এবং এদের আলাদা আলাদা কারণে এরা গান পছন্দ করে। এবং এদের মধ্যে অনেকেই গান শুনলে হয় শরীর কাঁপতে থাকে, অথবা ইমোশনাল হয়ে পড়ে, অথবা এদের মধ্যে কিছু একটা সমস্যা দেখা দেয়। কি কি হয় এগুলো কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। সংক্ষিপ্ত পরিসরে আসলে একটা ঔষধ নিয়ে বিশাল ভাবে বিশ্লেষণ করা এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আমি আপনাদেরকে জাস্ট একটা ম্যাটেরিয়াল ছোট একটা ওষুধের ধারণা দিচ্ছি মাত্র, সেই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিবে, আর সেই সাথে কিছু থিম দিবে, যে থিমগুলো থেকে আপনারা বুঝবেন যে ম্যাটেরিয়াল আমরা আসলে কিভাবে করে পড়া উচিত, পড়ার সময় কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা উচিত, আমরা কিভাবে ম্যাটেরিয়ালকে আয়ত্ত করেছি, এবং সাধারণত কিভাবে ম্যাটেরিয়ালকে আয়ত্ত করলে আমাদের জন্য ঔষধ নির্বাচন করা অপেক্ষা সহজ হয়। সবসময়ের জন্যই অ্যালোর কাছে জীবন বোঝার মতো মনে হয়। অ্যালোসাইকোপিনিয়া পেশেন্টের কাছে লাইফটাকে বার্ডেনের মতো, এবং তার কাছে মনে হয় যে সে যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এখন জীবন বোঝার মতো মনে হওয়া কোন লেভেলে একটা মানুষের মনটাতে এই ধরনের অনুভূতি সৃষ্টি হয় যে আমি আমার জীবনটা একটা বোঝা। দেখেন, আপনারা যদি এবার পেছন দিকে যান, জীবন বোঝার মতো মনে হওয়া অনেকগুলো ওষুধ আছে। অরাম মেট্রিলিকাম তার মধ্যে একটা। আমরা অরামের আলোচনা না করি, আমরা যদি অ্যালোর আলোচনার মধ্যে আসি, আমরা অ্যালোর পেছন দিকে যদি যাই, পেছনে যদি তাকাই, পেছন দিকে তাকালে আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে অ্যালোর পেশেন্ট সেডেন্টারি লাইফ লিড করে, এবং এরা শুয়ে বসে বেশি সময় কাটায়। সেই সাথে আবার শারীরিক পরিশ্রম করতে পারে, এবং চিন্তা করতে গেলে এদের মধ্যে শারীরিকভাবে দুর্বলতা দেখা যায়, এরা চিন্তা করতে পারে না, অক্ষম। অর্থাৎ এই মানুষটার লাইফটা কি হতে পারে, কেমন হতে পারে? আমার বাড়ির একটা ছেলে, যে ছেলেটা অধিকাংশ সময় শুয়ে বসে কাটায়, কোনো কাজ করে না, কোনো কাজ দিলে পারে সেটা বারবার ইগনোর করে, পারবো না, যাবো না, আমার দ্বারা এটা হবে না, তুমি অন্য কাউকে ব্যবস্থা করো। তখন কি হবে?
স্বাভাবিকভাবে আমি তাকে ভর্ৎসনা করবো, তাকে তার উপর রাগারাগি করবো। শেষ পর্যন্ত আমি তাকে বলবো যে তুমি তাহলে এই কাজটা, তাকে আমি এমন একটা কাজ দেওয়ার চেষ্টা করবো যেটাতে মানসিক শ্রম আছে। আমি তখন তাকে বলবো ঠিক আছে, তাহলে তুমি আমাকে এই ছোট্ট কাজগুলো করে দাও, লেখার কাজ, পড়ার কাজ, যেগুলো তাকে শারীরিক পরিশ্রম করতে হবে না। সে কিছুদিন করার পরে সে সেটাতেও অসুস্থ হয়ে যাবে এবং বলবে যে আমার দ্বারা এটা হবে না। এখন যে ছেলেটার দ্বারা কোনো বাড়ির কাজ হবে না, যে ছেলেটার দ্বারা মানসিক কোনো পরিশ্রমের কাজ হবে না, শারীরিক কোনো পরিশ্রমের কাজ হবে, আমি পারিবারিক ভাবে, সামাজিক ভাবে কি হবে, পারিবারিক ভাবে সে বঞ্চনার শিকার হবে, পারিবারিক ভাবে তাকে লাজ্জিতা মারা হবে, যেটা সহজ বাংলায় আমরা বলি। বন্ধু বান্ধবের কাছে তাকে ছোট বা হেয় করা হবে, স্বাভাবিক। সে তার স্ত্রী, সে তার পরিবার, অথবা সে তার প্রেমিকা, যেটাই বলুন না কেন, তার কাছে ছোট হবে। তখন সে কি হবে? তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তার কাছে তার জীবনটা একটা বোঝার মতো, এবং তার কাছে এটা স্বাভাবিকভাবে মনে হবে যে আমি, আমার পৃথিবীতে কেউ নাই। অরাম মাটলিকামের থিম কিন্তু ভিন্ন। অরাম মাটলিকাম ভীষণ অ্যাম্বিশাস, উচ্চাভিলাষী, এবং কোনো কাজ যদি অরামমেটকে দেওয়া যায় তো অরামমেট এত পাংচুয়াল, অস্বাভাবিক ধরনের পাংচুয়াল অরাম। তারা করে কি, তাকে যদি বলা যায় যে এই 8 ঘন্টার কোনো কাজ তাকে 4 ঘন্টায় করে দিতে হবে, তো সে 4 ঘন্টার মধ্যেই করে দিবে, এমনকি অতিরিক্ত চাপ নিয়ে করবে। তারপরেও যদি আরামের একটা বিশেষ বিষয় হচ্ছে যে এরা খুব মানসিকভাবে একটুতেই আঘাত পায়। কেউ যদি তাকে হাসতে হাসতে ইয়ার্কির ছলেও কেউ যদি ছোট একটা কথা বলে, তো সেটা সে মেন্টালি এমন ভাবে নেয়, তীব্রভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার মধ্যে। এখন যে ছেলেটা বা যে মানুষটা এত পাংচুয়াল, এত সৎ, আরাম কিন্তু খুব সৎ, ভীষণ সৎ, কর্তব্য পরায়ণ, সৎ, নিষ্ঠাবান। অরাম আসলে অরাম মানে সে সোনা, মানে মানুষ হিসেবেও সে সোনার মতোই। কিন্তু যেহেতু সে অল্পই মানসিকভাবে আঘাত পায়, তখন তার কাছে যেটা মনে হয় যে আমি আসলে এদের উপযুক্ত, আমি আসলে এদের উপযুক্ত না, আমি আশেপাশে যারা আছে তাদের উপযুক্ত না, আমি এত কিছু করি তারপরও এদেরকে আমি খুশি করতে পারিনি, এখানে আমারই ব্যর্থতা। পরাজয় কোনোদিন, ফেলিউর, ব্যর্থতা ওরা মেনে নেয় না। যখন মানসিক ভাবে কোনো মানুষের মন জয়ে এসে ব্যর্থ হয়, তখন তার কাছে জীবনটা বোঝার মতো না। আমরা অরামমেট করছি না আজকে, অরামমেট নিয়ে অন্য কোনো দিন যদি আলোচনা হয় তো হয়তো অরামমেট নিয়ে আলোচনা করা যাবে। আপনারা ঘৃত কুমারী দেখেছেন, ঘৃত কুমারীর যে শ্রাপ, সেটাও দেখেছেন। শ্রাপ বলতে আমি ঘৃত কুমারীর রসটাকে, যেটা তক্তকে আঠালো জেলির মতো। এর সমস্ত শ্রাবই কিন্তু চটচটে, আঠালো এবং জেলির মতো, ক্যালিওয়ের মতো না কিন্তু। আমি আপনাদেরকে দেখাবো, দেখলে বুঝতে পারবেন, আপনারা দেখেওছেন। এদের মল চটচটে এবং জেলির মতো, আমৃষ্টিত। এদের নাক থেকে যে স্রাবটা বের হয় ঠিক একই রকম, চটচটে এবং জেলির মতো। এদের যে সাদা স্রাব হয় সেটাও চটচটে এবং জেলির মতো। এদের কান দিয়ে যদি কোনো স্রাব আসে সেটাও ঠিক এরকমই, চটচটে এবং জেলির মতো। আর তাতে বড় একটা দুর্গন্ধ থাকে না, ঠিক যেমন ঘৃত কুমারীতে আমরা পাই সেরকম কোনো ঘ্রাণ থাকে না, কিন্তু চটচটে এবং জেলির মতো হয়। আর হট স্রাবের সাথেই এদের থাকে ভীষণ দুর্বলতা, অর্থাৎ স্রাবের পরেই এদের মারাত্মক দুর্বলতা। খুব ঘামলো তো, ঘামের পর এত দুর্বল বোধ করবে, অস্বাভাবিক দুর্বল বোধ করবে। ক্যালি কার্বে কিন্তু আছে, মলত্যাগের পর দুর্বলতা, প্রস্তাবের পর দুর্বলতা, ঘামের পর দুর্বলতা, এবং বিশেষ করে ঘামের সাথে দুর্বলতা, এটা ক্যালি কার্বে খুব প্রমিনেন্টলি আছে। ডাক্তার টাইলার বলছেন একই সাথে যদি দুর্বলতা, ঘাম, মাজা ব্যথা আর
ঠিক পদ্মজাস এটা থাকে, তাহলে ক্যালিক আর বের করতে পারতে হবে। আর ওটা সাধারণত শীতকাতরতা, অন্যান্য লক্ষণ যেগুলো থাকে, দুটা চারটা বৃত্তি, ওগুলো থাকলে তো আরো ভালো। তো আমরা অ্যালো সর্বতিজায় পাই যে প্রত্যেকটা স্রাবের সাথেই ভীষণ দুর্বল থাকবে, সেটা প্রস্রাব হোক অথবা পায়খানা হোক অথবা ঘাম হোক, যে কোনো স্রাব হোক, অথবা নাকের স্রাব হোক, সাদা স্রাব হোক, কান থেকে স্রাব হোক অথবা চর্মরোগ থেকে স্রাব হোক, যখনই কোনো স্রাব হবে এবং স্রাবের সাথে দুর্বলতা থাকবে, তখন আমরা যেন অ্যালোকে না ভুলে যাই অ্যালোর অন্যান্য লক্ষণগুলো আছে কিনা, এবং বিশেষ করে মানসিক লক্ষণগুলো আছে কিনা, সেটা আমরা যেন একটু চিন্তা ভাবনা করে দেখতে পারি। প্রায় এরা পেটের বিভিন্ন ধরনের গোলমালে ভুগে, এবং সেটা হয় ভীষণ কোষ্ঠকাঠিন্য অথবা ভীষণ ক্ষুধারাম। পেট সংক্রান্ত গোলযোগের সাথে অ্যালোর খুবই রিলেশন, খুব সম্পর্ক। এটা আপনারা সবাই জানেন যে অ্যালোর পেশেন্টের সাথে পেটের একটা বিশেষ সম্পর্ক আছে, এবং পেট সংক্রান্ত যত গোলযোগ, নাক্সের পরেই যদি পেট সংক্রান্ত কোনো গোলযোগ যদি আমরা পাই তাহলে সেটা অ্যালো। কিন্তু নাক্সবন যেহেতু রিজার্ভ আর খিটখিটে মেজাজের, পদ মেজাজের, অ্যালো কিন্তু সেরকম নয়, বরং অ্যালো খুব প্রতিবাদ, আমোদ প্রমোদ প্রিয়, হই হট্টগোল পছন্দ করে। নাক্সবম সেই টাইপের না, নাক্সবম খুব রিজার্ভ, খুব বদমেজাজি। আপনার যদি দুলাভাই হয় নাক্সবম, আর আপনি যদি ওর সাথে ক্লিয়ারি করতে যান, এমন রাগা রাখবে। নাক্সবম হচ্ছে একদম খটখটে স্বভাবের, প্রায়ণীয় অবস্থায়। প্রায়ণীয়া যেমন শুকনা মন, প্রায়ণীয় সব কিছু শুষ্ক, মল শুষ্ক, মন শুষ্ক, ত্বক শুষ্ক, জিহ্বা শুষ্ক, এই জন্য বারবার পানি খাইতে চাই, সব কিছু শুষ্ক প্রায়ণীয়া। মানে শুষ্কতা যদি আমরা চিন্তা করি, মাথায় রাখি, তাহলে ব্রায়ানিয়াকে চিনা হয়ে যায়, আর কিচ্ছু চিন্তা হবে না। ড্রাইনেস মানে মেন্টালি এবং ফিজিক্যালি দুইটা লেভেলেই ড্রাইনেস। আর নাক্সবম খুব খিটখিটে মেজাজে ড্রাইনেস, যেটা কিন্তু অ্যালোতে আমরা কোনোদিনই পাবো না। আরেকটা বিষয় নাক্সবমের যেটা থাকে সেটা হচ্ছে যে নাক্সবম সেডেন্টারি লাইফ লিড করে, অ্যালো কিন্তু সেডেন্টারি লাইফ লিড করে, শুয়ে বসে দিন কাটায়। কিন্তু নাক্সবম উগ্র খাবার, রাত্রি জাগরণ, বদভ্যাস, বিভিন্ন মাদক সেবন এবং বিভিন্ন ধরনের কি বলবো ঝাল মশলা খেয়ে পেটের 12টা বাজিয়ে ছাড়ে, যেটা কিন্তু অ্যালো কখনো করে না। অ্যালো এই টাইপের না। নাক্সের মেন্টাল লেভেল, অ্যালোর মেন্টাল লেভেল, প্রায়নিয়ার মেন্টাল লেভেল, সব কটার মেন্টাল লেভেল আলাদা, এবং এই মেন্টাল লেভেলটাই জানার দরকার। মেন্টাল লেভেল জানলে আপনাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে, এবং অনেক অনেক ভালো লাগবে ম্যাটের মধ্যে করতে এবং ওষুধগুলো অ্যাপ্লাই করতে। মল ত্যাগের সময় ক্ষুধাবে, অর্থাৎ রুগী মল ত্যাগ করছে, পায়খানা হচ্ছে, আর সেই সাথে রুগী ক্ষুধা পাচ্ছে। এটা মল ত্যাগের সময়ও ক্ষুধাবোধ, এটাও খুব প্রমিনেন্টলি আছে অ্যালো সপ্রমিনেন্ট, এবং মল ত্যাগের পরেও ক্ষুধাবোধ, এটাও কিন্তু প্রমিনেন্টলি আছে। মল ত্যাগ করার পরে স্বাভাবিকভাবে রোগীটি দুর্বল বোধ করবে, এবং দুর্বল বোধ করার পর রোগীটি ক্ষুধা বোধ করবে। মল ত্যাগের পর আবার খুব দুর্বল, আমি যেটা একটু আগে বললাম যে মল ত্যাগের পর ভীষণ দুর্বলতা, আর খাবার পর আবার মলদ্বারে দপদপ করা অনুভূতি। এই মানুষটার কি অবস্থা হতে পারে? এই মানুষটা বারবার মল ত্যাগ করছে, মল ত্যাগ করার পর প্রত্যেকবারই মারাত্মক রকম দুর্বল হয়ে যাচ্ছে, এবং দুর্বল হওয়ার পর পরে প্রত্যেকবার সে খাইতে চাচ্ছে, প্রত্যেকবার খাওয়ার পরেই মলদ্বারে এক ধরনের অস্বস্তিকর দপদপ করা অনুভূতি করছে। তাহলে এই মানুষটা মানসিকভাবে কত কষ্ট থাকতে পারে, চিন্তা করা যায় না। মানে লাইফটা তার পেট নিয়ে এতই আপসেট থাকতে হয় তাকে, পেটের সমস্যার কারণে রোগী খুবই 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 কষ্ট করতে পারে, এবং মল বেগ একেবারেই সহ্য করতে পারে, এবং যেটা হয় সেটা হচ্ছে প্রায় পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বলেন।
আপনার মনে হয় হালকা ইকো হচ্ছে স্যার, দুইটা ডিভাইস কি এক জায়গায়? এখন কি হচ্ছে? না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, মাঝে মাঝে হচ্ছে স্যার। বলেন, যদি এরপরে সমস্যা হয় তো আমি আরেক দিব। হ্যাঁ, অবশ্যই বলবেন, আমাকে জানাবেন। সবাই শুনতে পাচ্ছেন তো আপনারা? মনে হয় পাচ্ছেন। জি স্যার, জি স্যার। পেটে বিভিন্ন ধরনের শব্দ, চু চা, চু চু, এই ধরনের শব্দগুলো লেগেই থাকে। তো মল বেগ একেবারেই সহ্য করতে পারবে না। মল ত্যাগের বেগ আসলেই, মল বেগ আসলেই পেটের মধ্যে এক ধরনের খামচানো ব্যথা, প্রচন্ড খামচানো ব্যথা নিয়ে রুগী মল বেগের জন্য দৌড় দিবে, এবং মল বেগের জন্য দৌড় দিবে, কিন্তু দেখা যাবে যে সামান্য একটু বায়ু নিঃসরণ হলো, আর বায়ু নিঃসরণ হয় না। অসাড়ে মল ত্যাগের সাথে আপনারা এই নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে একটা বই, ঔষধ পরিচয়, প্রাচীন একটা বই, এই বইটা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এলো আর গেল, এলো আর গেল, মল বেগ আসলো আর সাথে সাথে মল বাড়িয়ে গেল। রুগী এমনকি মল ত্যাগ, মূত্র ত্যাগ অথবা বায়ু নিঃসরণ করতেও ভয় পায়, যে সম্ভবত কাকুর নষ্ট হয়ে যাবে, মল বেড়ে যাবে। এই জন্য রুগী যদি বায়ু নিঃসরণের বেগ আসে, রুগী সতর্ক হয়ে যাবে। প্রস্রাবের বেগ আসলে রুগী সতর্ক হয়ে যাবে, যে যদি এই প্রস্রাব করতে গেলে অথবা বায়ু নিঃসরণ করতে গেলে যদি কাপড় নষ্ট হয়ে যায়, এই এই সেন্সেশনটা আসলো আর গেল। যদি মল বেগ আসে তাহলে রুগীর জন্য সেটাকে থেমে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে। এবং যদি এমন হয় যে রুগীর মল বেগ আসলো অথবা বায়ু নিঃসরণের মতন ভাব আসলো, তাহলে রুগী আর সেটাকে একদম চেপে রাখতে পারবে। আর যদি এমন হয় পেটের যে সমস্যা সেটা হচ্ছে যে বায়ু যদি সরে অথবা হাঁচি যদি পড়ে আর সামান্যতম মল বেগও যদি থাকে, তাহলে রুগী একদম মানে বাজে অবস্থা হয়ে যাবে। রুগী হাঁচি পড়লে অথবা বায়ু সরলে অথবা কাশি দিলে মল ধরে রাখতে পারে না। আর ভীষণ দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয়, বারবার বায়ু নিঃসরণ হয়, এবং অল্প পরিমাণ মলের সাথে প্রচুর পরিমাণে বায়ু নিঃসরণ। রুগী নিজের বায়ুর গন্ধে নিজেই অস্থির হয়ে যায়, এত দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ। এবং কেন এত দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হচ্ছে এটা রুগী নিজেই বুঝতে পারে। দেখেন, আমরা অ্যালোসফোটিনে যেটা পাই, যদি নাক থেকে স্রাব আসে, কান থেকে স্রাব আসে, চর্মরোগের যদি কোনো স্রাব আসে, সাদা স্রাব আসে, এগুলোতে কোনো দুর্গন্ধ থাকে না কিন্তু, এমনকি মলেও কিন্তু দুর্গন্ধ থাকে না। কিন্তু বায়ু নিঃসরণ হলে বায়ুতে খুব দুর্গন্ধ থাকে, এটা যেন আমরা না ভুলে যাই, এটা একটা দরকারি ব্যাপার। এই অষাঢ়ে মল ত্যাগ নিয়ে একটা ন্যাশের একটা কেস হিস্ট্রি আছে, ইবি ন্যাশ, ইউজিন বি ন্যাশ। উনি তার লিডার্স হয়ে অ্যালোতে উল্লেখ করেছেন। যে একটা ছোট বাচ্চাকে তুমি দেখতে গেছেন, দেখতে যাওয়ার পরে বাচ্চার মা অভিযোগ করছে যে বাচ্চা মল ত্যাগ করে না, 4 দিন 5 দিন 6 দিন মল ত্যাগ করে। তো বাচ্চাকে ডক্টর ন্যাশ সরাইতে গেছেন, কাট করতে গেছে, তখন উনি দেখছেন যে মলদার থেকে একটা গোটা মলের টুকরো পড়ে আছে। তখন বাচ্চাটার মা বলছে যে এই যে দেখে, ঠিক এভাবেই মাঝে মাঝে শুকনো একটা করে মল এমনি অসাড়ে বাড়িয়ে পড়ে থাকে। ডক্টর নাসের মাথাতে আসলে যেতে দিচ্ছে অ্যালোতেই বাচ্চাটা সম্পূর্ণ হয়ে থাকে। এটার একটা মেডিকেল টার্ম আছে, ইনকর্পোরেসিস। এই টার্মটাতে যেটা হয় সেটা হচ্ছে যে অসাড়েই মল ত্যাগ হয়ে যায়, শিশুরা বেশি আক্রান্ত হয় এবং শিশুরা
আপনারা দেখবেন যে অনেক শিশুই এই প্রবলেম নিয়ে আসে অভিভাবকরা, যে ডাক্তার সাহেব আমার বাচ্চা বলে না যে সে পায়খানা করবে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সে ওই পায়খানা করে বসে আছে, ওই পায়খানা নিয়ে হেঁটে বেড়াচ্ছে, চারিদিকে গোটা বাড়িতে একটা দুর্গন্ধ। কি ঘটনা, যখন বাচ্চাকে যখন নিয়ে আসা হলো কাছে, তো কাপড় দেখা যাচ্ছে, ফিরে দেখা যাচ্ছে যে একটা মোটা শক্ত মল আটকে আছে। কিন্তু আমার বাচ্চা ঠিকই জানে যে পায়খানা করেছে, কিন্তু বলেন না যে আমার পায়খানা বেগ লেগেছে, বা ওই কাপড় নষ্ট না করা পর্যন্ত আর মনে মনে হয় শান্তি আসে না। আসলে তা না, এটা একটা সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল একটা প্রবলেম বাচ্চাদের মধ্যে হয়, যে বাচ্চাদের জন্য অ্যালোসল্ট ওষুধ, এটা আমরা না বলি। অসাড়ে মলত্যাগের মতো অসাড়ে প্রস্রাব অর্থাৎ এনিউরিসিস বা অসাড়ে প্রস্রাবের জন্য অ্যালো খুবই ভালো একটা ওষুধ। বিশেষত সেটা যদি বৃদ্ধদের অসাড়ে প্রস্রাব হয়, বৃদ্ধদের অসাড়ে প্রস্রাব হলে আমরা অ্যালোকে যেন না ভুলি। তার মানে এই না যে অ্যালো দিয়ে দিতে হবে, আমরা অ্যালোর অন্যান্য লক্ষণগুলো দেখতে হবে আমাদের। কিন্তু যেহেতু অসাড়তা আছে, অসাড়তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধ হচ্ছে অ্যালো। এবং এটা এত বেশি গুরুত্বপূর্ণ, কোন ক্ষেত্রে ডাক্তাররা কি বলেছে সেটাও আপনারা আমি আশা করছি বলবো আপনাদেরকে। পেটের মতো মলদ্বারের বেশ কিছু লক্ষণ আছে। মলদ্বার বের হয়ে যাওয়া অথবা পাইলস, যেটাকে হেমোরয়েড বলা হয়, এইটা কন্ডিশনেও কিন্তু এই অ্যালো খুব ভালো একটা ওষুধ। সেই সাথে পাইলসের সাথে যেন মাজা ব্যথা থাকে, পাইলসের সাথে মাজা ব্যথা শুনলে আমরা প্রথমে এসকিউলাস হিটের কথা চিন্তা করি, আমরা কিন্তু অ্যালোর কথা চিন্তা করি না। কিন্তু অ্যালো এবং এসকিউলাস হিট এটা আলাদা। এসকিউলাস হিটের পাইলসের মনে হবে যে ছোট ছোট কাঠি চুলকানো আছে মলদ্বারে, যেটা অ্যালোতে আমরা পাই না, অ্যালোতে এই ধরনের লক্ষণ নাই। এসকিউলাস হিট মাজা ব্যথা পাইলসের সাথে থাকলে এসকিউলাস হিট দিতে হবে। এই ধরনের প্রিকনসেপশন ছাড়তে হবে, প্রিকনসেপশন ত্যাগ করতে হবে। পাইলসের সাথে মাজা ব্যথা অথবা পাইলসের সাথে মাথা ব্যথা, এইটা কন্ডিশনেই অ্যালো খুব ভালো একটা ওষুধ। এবং এই যে মাজা ব্যথা, পাইলসের ব্যথা, এগুলো ঠান্ডা পানিতে গোসল করলে উপশম হয়। অ্যালোর সমস্ত লক্ষণ ঠান্ডায় উপশম। অর্শের বা পাইলসের যে বলিগুলো বের হয়, হেমোরয়েডের যে বলিগুলো বের হয়, এগুলো নীলাভ বর্ণের হয় এবং আঙ্গুরের থোকার মতো মলদ্বারের বাইরে ঝোলে সুস্পষ্ট ভাবে ঝুলবে। এবং আপনারা যখন মলদ্বারটা পরীক্ষা করবেন তখন দেখবেন উপরে নীলাভ হয়ে আছে, নীল বর্ণের, এবং অনেকগুলো ছোট 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 দানার মতো হয়ে গোল গোল হয়ে একেবারে আঙ্গুরের থোকার মতো হয়ে আছে। হয়তো আঙ্গুরের মতো বড় থোকা পাবেন না, কিন্তু ছোট ছোট থোকার মতন গুচ্ছা আকারে গোল হয়ে মলদ্বারের কোনো একটা পাশে অথবা মলদ্বার সম্পূর্ণ মলদ্বারকে বেষ্টন করে এই পাইলসের এই লক্ষণটা থাকে। এবং অবশ্যই যেটা ঠান্ডা দিলে আরাম হবে, ঠান্ডায় আরাম থাকবে। সব সময় নিচ দিকে ঠেলা মারার মতো একটা অনুভূতি, মলদ্বার ভীষণ চুলকায়, মলদ্বার থেকে রক্তক্ষরণ হয়, মলদ্বার থেকে ব্যথা হয়, ব্যথা ঠান্ডা থেকে। মলদ্বার চুলকায়, মলদ্বারের চুলকানির কারণে মলদ্বার ঘুম ভেঙে যায়, এটা ইন্ডিগোতে আছে। এবং স্ল্যাক বলে একটা ওষুধ আছে, স্ল্যাক ওষুধটা কম ব্যবহার হয়। স্ল্যাক এবং ইন্ডিগো, আরো বেশ কিছু ওষুধ আছে, নাম বললে বা উল্লেখ করলে অনেকগুলো ওষুধের কথা উল্লেখ করা যায়। মলদ্বারের এই লক্ষণগুলো আমরা যেন না ভুলি, এবং পাইলসে যে অ্যালোর ব্যবহার, ইউটিলিটি, এটাও যেন আমরা না ভুলি। আর শুধু মাজা ব্যথাতে অ্যালো কাজ করবে না, যদি মাজা ব্যথার সাথে যদি পাইলসের প্রবলেম থাকে এবং সেটা যদি ঠান্ডায় উপশম হয়, আর সেই সাথে পাইলসের যে বলিগুলো যেগুলো নীলাভ বর্ণের আঙ্গুরের থোকার মতো হয়ে ঝোলে, তাহলে আমরা অবশ্যই অ্যালোপ্যাথি চিন্তা ভাবনা
দেখেন ঠান্ডায় উপশম, মাথা ব্যথাও ঠান্ডায় উপশম, যাবতীয় উপসর্গ ঠান্ডায় উপশম। অথচ অ্যালোর রুগী কিন্তু শীতকাতর, অ্যালোর রুগী শীতকাতর, এবং অ্যালোর রুগী তারপরেও অ্যালোর রুগী শীতকাতর হলেও গরমে সব সমস্যা বৃদ্ধি হয়, এই ঠান্ডাতে রুগীর সব সমস্যা আরাম হয়। খাবার পছন্দ করে, লবণাক্ত খাবার পছন্দ করে খাইতে, এবং রসালো যে সমস্ত ফলগুলো আছে, রসালো ফলের মধ্যে সবচেয়ে বেশি সে পছন্দ করে আপেল। আপেল এবং লবণ খুব প্রিয় অ্যালোর রুগী। কাঁচা ফল রুগী সহ্য করতে পারে না, এবং বিয়ার এবং টক খেলে পরে পেটের গরম হয়। পেটের যে এত সমস্যা রুগীর, তারপরেও সুনির্দিষ্ট ভাবে উল্লেখ নাই যে এটা খাইলে সমস্যা, ওটা খাইলে সমস্যা, ওটা খাওয়ার সমস্যা না। এই জন্যই হোমিওপ্যাথি ওষুধ সবগুলোই আলাদা সতর্ক। আমরা নেট্রাম কার্ভে দেখি, নেট্রাম কার্ভে দেখেন, নেট্রাম কার্ভ কি? নেট্রাম কার্ভ সঙ্গীত পছন্দ করেন, শুনলে পরে তার শরীর কাঁপতে থাকে। এবং নেট্রাম কার্ভ দুধ সহ্য করতে পারেন। অ্যালোতে কিন্তু দুধ সহ্যের কথা উল্লেখ নেই। চমৎকার ভাবে উল্লেখ করা আছে যে কাঁচা ফল সহ্য করতে পারে না, আর টক এবং বিয়ার জাতীয়। আমাদের দেশে বিয়ার কম খায় মানুষ, টক ফল সহ্য করতে পারে না, কাঁচা ফল টক সহ্য করতে পারে না, কাঁচা সহ্য করতে পারে। আর লবণাক্ত খাবার খুব পছন্দ। নেট্রাম গ্রুপের ওষুধগুলোর মধ্যে নেট্রাম মিউট, নেট্রাম কার্ভ, নেট্রাম সাল, অনেক ওষুধই আছে যারা লবণাক্ত খাবার পছন্দ। আপনাদের কাছে মনে হতে পারে যে খুব সিমিলার, আসলেও সিমিলার, খুবই সিমিলার। কিন্তু আমরা যদি শুধু সিমিলার গুলো দেখি, ডিসিমিলার গুলো যদি না দেখি, বিসদৃশ্য গুলো যদি না দেখি, তখনই কিন্তু আমরা এই জন্য কেস চেকিং করা, একজন পেশেন্টের কেস চেকিং করা, ও কেস চেকিংটা কিন্তু গভীর মনোযোগের সাথে কেস চেকিং করার পরে একটা একটা করে রুগীটাকে স্বতন্ত্রভাবে চিন্তা ভাবনা করা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব জরুরি। এবং এটা না করলেই আমরা ওষুধ নির্বাচন করব, নিঃসন্দেহে আমরা ওষুধ নির্বাচন। এই জন্য কোন রুগীর মেন্টাল লেভেল কেমন, কোন রুগীর বৃদ্ধি, কোন রুগীর উপশম, প্রত্যেকটা যেহেতু আলাদা, এই বিষয় এগুলো আমাদেরকে জানতেই হবে। কাশি যদি রোগী উপর হয়ে শোয়, উপর হয়ে শুলে পরে কাশির উপশম হয়। বসা থেকে উঠলে পারে, যখন বসা থেকে রোগী উঠছে তখন বৃদ্ধি হয় কাশি। কাশির লক্ষণের এটা একটা অদ্ভুত লক্ষণ। এবং কোন কাশির রোগীর যদি আমরা এই লক্ষণটা পাই যে উবুর হয়ে শুয়ে থাকলে, পেটের ঘরে শুয়ে থাকলে রোগীর কাশি উপশম হয়, যতক্ষণ পেটের ঘরে থাকে ততক্ষণ পর্যন্ত তার কাশি ভালো। আর যখন বসা থেকে উঠছে, বসা থেকে ওঠা শুরু করছে, তখন তার কাশি বাড়ছে। দুইটা কন্ডিশনে অ্যালো খুব ভালো একটা ভালো কাজ করে। প্রত্যেক শীতে চর্মরোগ আর প্রত্যেক গ্রীষ্মে উদাহরণ। এই যে গরমের সময় আসছে, গরমের সময় এই সামার ডায়রিয়া বা গ্রীষ্মকালীন পাতলা পায়খানায়, গ্রীষ্মকালীন পাতলা পায়খানায় বহুত ওষুধ আছে। কিন্তু যদি রুগী আপনার কাছে এমন হয় যে রুগী যদি বলে যে আমার প্রত্যেক শীতের সময় আমার স্কিন ডিজিজ হয়, এবং প্রত্যেক শীতে আমার স্কিন ডিজিজ, আর প্রত্যেক গ্রীষ্মে আমার স্কিন ডিজিজ তখন থাকে না, স্কিন ডিজিজ ভালো হয়ে যায় কিন্তু তখন আমার পাতলা পায়খানা হয়, এবং প্রায় আমার পেটের সমস্যা রুগী, তখন কোনো স্কিন ডিজিজ থাকে না। আবার শীত আসে তখন আমার পেটটা ভালো থাকে কিন্তু স্কিন ডিজিজ হয়। দিস ইজ অ্যালোসাপোর্ট। আর এটা মনে রাখতে হবে যে অসাড়ে মলমুক্ত থাকা চাই, না থাকলে মেন্টাল সিমটম গুলো থাকে। আমরা যদি অ্যালোর স্রাব দেখি, অ্যালোর সাপোর্টিনে আমরা যে স্রাবটা পাই ঠিক সেরকমই আঠালো, চটচটে, থকথকে, এটা আমি আগেও আলোচনা করেছিলাম। পর্যায়ক্রমে মাজা ব্যথা, মাথা ব্যথা, মাথায় ভারবোধ, এবং মাথা ব্যথা যদি হয় চোখ আবার আধ খোলা করে রাখলে আরাম করবে। আংশিক সম্পূর্ণ বুঝে রাখবে না, আংশিক বুঝে রাখলে পারে, একটু ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকলে এগুলো ভালো হবে অ্যালোর মাথা ব্যথা। কিন্তু পর্যায়ক্রমে মাথা ব্যথা, মাজা ব্যথা, মাথায় ভারবোধ, অর্থাৎ যখন মাজা ব্যথা থাকবে তখন মাথা ভালো থাকবে,
আবার যখন মাথা ব্যথা থাকবে তখন মাজা ভালো থাকবে। আর মাথা ব্যথা থাকলে পরে মাথা যখন ব্যথা হবে তখন রুগী আংশিক রকম চোখ যদি খোলা রাখে আংশিক, তাহলে রুগী একটু ভালো হবে। আর হ্যাঁ দেখেন, অ্যালোতে ঠিক সালফারের মতো সকালে ঘুম থেকে উঠেই দৌড়ায় মল বেগের জন্য। ঠিক সালফারে যে ঠোঁট লাল, টুকটুকে ঠোঁট লাল, অ্যালোতেও কিন্তু একদম এই লক্ষণটাই আছে, ঠোঁট লাল, পান খাওয়ার মতো ঠোঁট। পান খাওয়ার মতো ঠোঁট আমরা যদি কয়েকটা ওষুধের কথা ভাবি, প্রথমেই যেন আমাদের মনে আসে সালফা, অ্যালো, টিউবারকুলিনাম। সালফা, অ্যালো, টিউবারকুলিনাম, এই তিনটা ওষুধে এই ঠোঁট টুকটুকে লাল আছে। টিউবারকুলিনামে সকালবেলা ঘুম থেকে উঠেই মলবেগ নাই, সালফার এবং অ্যালোতে আছে। কিন্তু অ্যালো গোসল করে প্রত্যেকদিন, সালফার গোসল করতে চায় না। সালফারে গোসলে খুব অনীহা। ডিফারেন্সিয়েশন তো আঙ্গুলে গুনে গুনেই করা যায়, অল্প অল্প কিছু বিষয় নিয়ে, যেগুলো পলিক টেস্ট। আর কি মনে হয় যেন এক্ষুনি মল বেরিয়ে যায়, মল বেগ আর কেন থাকতে পারবো না। মল ত্যাগের পূর্বে মলাশয়ে ভীষণ রেকটামে খুব চাপ বোধ হয়, এবং মল ত্যাগ করার পর আবার মলদার দপদপ করা অনুভূতি অথবা জ্বালা করার একটা অনুভূতি থাকতে। জ্বালা করা অনুভূতির চাইতে মলদারে পালসেটিং সেন্সেশন, এটা বেশি লক্ষণীয় অ্যালোপি। আর মল অল্প, বায়ু বেশি, অসারে প্রস্রাব, অসারে পায়খানা। এই তো অ্যালোটা আমরা মোটামুটি বুঝে ফেলেছি আশা করি। আর অঙ্গের শিথিলতা, অঙ্গের শিথিলতা এইটার উপরে নির্ভর করে অনেক অনেক যৌন রোগকে এই অ্যালোপ্যাথি ভালো করেছে। অর্থাৎ অঙ্গটা রিল্যাক্সড, যেটা আমরা দেখতে পাই যৌন অক্ষম রোগীদের ক্ষেত্রে। অর্থাৎ তার যদি পেনিস একদম শিথিল হয়ে থাকে, অ্যালো আর গেল, যদি এই অবস্থা হয় তাহলে আমরা অ্যালোর কথা ভাবতেই পারি। এবং এটা কিন্তু আমার কথা না, এটা অনেক বড় বড় ডাক্তারদের কথা। আর চুল উঠে যাওয়া, চুল উঠে যাওয়ার জন্য ডক্টর উনি অ্যালো 6 ব্যবহার করেছেন এবং দাবি করেছেন যে বহু রুগী, অনেক রুগী অ্যালো 6 খুব চমৎকার ভাবে তাদের চুল উঠা বা চুল উঠা প্রভাবে চুল পড়ে যাওয়া, দাঁত ওঠা, দাঁত উঠা ডাক্তার সাহেব দাঁত উঠা কি মানে দাঁত গজালো না দাঁত পড়ে গেল, এইটা যে চুল গজানো, চুল গজানোর ক্ষেত্রে অথবা চুল যদি ঝরে যায়, চুল পড়ে যায়, তাদের জন্য অ্যালো 6 ডক্টর মুলক এই প্রমাণ করেছেন। তিনি অনেক রোগীকে আলোচনা করেছেন। আর ইম্পর্টেন্ট রোগীদের ক্ষেত্রে অ্যালোপ্যাথি গুরুত্বের সাথে দেখা হয়েছে অঙ্গের শিথিলতা। অ্যালোর বৃদ্ধি এবং উপশম, এটা যেন আমরা না ভুলি। যাবতীয় রোগ, উত্তাপে বৃদ্ধি এবং ঠান্ডায় উপশম, যদিও রোগী শীতকাত, এটা যেন আমরা কখনো না ভুলি। 2 নম্বর, গ্রীষ্মকালে উদারময়ের বৃদ্ধি এবং শীতকালে চর্মরোগের, এটা যেন আমরা এই বৃদ্ধি উপশমের এই লক্ষণটা যেন আমরা কখনোই না ভুলি। তৃতীয়ত, পানাহারের পর বৃদ্ধি, খাবার বা পানি পান করার পরে বৃদ্ধি, এটা যেন আমরা কখনোই না ভুলি। আর হাঁটলে এবং দাঁড়ালে বৃদ্ধি, এটা যেন মনে রাখি। কাশি বসা থেকে উঠলে বৃদ্ধি, আর উড়ে শুয়ে থাকলে আরাম। গোলমালে এবং সঙ্গীতে বৃদ্ধি, এগুলো হচ্ছে বেসিক মডালিটিস অ্যালোপ্যাথি। মানে আমরা অ্যালোপি যদি চিনতে চাই বৃদ্ধি উপশমের দিক থেকে, এই বৃদ্ধি উপশমগুলো প্রমিনেন্ট। অনেক চিকিৎসক যেটা বলেছেন এটা হচ্ছে যে খুব ধরে অ্যালো প্রয়োগ করা উচিত এবং পানাহারের ঠিক পরেই অ্যালো প্রয়োগ করা উচিত। এই দুইটা সময়ে ওষুধ অ্যালো প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। খুব ভোরে খাওয়া দাওয়া ঠিক করে না, কারণ এই সময়টাতে কিন্তু অ্যালো বৃদ্ধি আছে।
আর আমরা জানি যে বৃদ্ধি অবস্থায় ঔষধ প্রয়োগ করা উচিত নয়। তো আমি শেষ পর্যায়ে চলে আসছি। অন্যান্য ওষুধের সাথে কিছু সম্পর্ক আছে। যদি অ্যালো আংশিক কাজ করার পরে তার কাজটা পরিপূর্ণভাবে না করে, তখন সালফা এক্ষেত্রে ভালো কাজ করে। আর ইমিউনিক অ্যালো বা শত্রু হওয়া কোনো ওষুধ নাই। অর্থাৎ অ্যালোস্ট্রাপোথিনা সকলেরই বন্ধু, এবং ঔষধটা সত্যি সত্যি আমাদের বিপদের বন্ধু। শুধু ওষুধটা না, গাছটাও আমার বিপদের বন্ধু। সেখান থেকে আপনাদের অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দীর্ঘ 1 ঘন্টা ধরে ব্যাখ্যা শুনলেন, ছোট্ট একটা ওষুধ নিয়ে আলোচনা। তারপরেও আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।